আজ আমরা জড়তা ভ্রামক নিয়ে আলোচনা করছি। প্রথমত একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা গ্যাসের সিলিন্ডার জানি, আমরা বাড়িতে গ্যাস ব্যবহার করি, তার যে সিলিন্ডারটা নিয়ে যাওয়ার সময় কিভাবে নিয়ে যেতে, একটা অনুভূমিক তল, এর উপর দিয়ে এরকম করে নিয়ে যাওয়া যায়, এরকম এরকম হলো, অর্থাৎ এটাকে এইরকম করে করে নিয়ে যাওয়া হয় না, এইটাকে মেঝের ওপরে ঠিক এরমভাবে গড়িয়ে 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 নিয়ে যাওয়া হয়, এরমভাবে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া হয়, ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া হয়। কীরমভাবে নিয়ে যাওয়া হয়? আমরা দেখেছি সবাই যে এইটাকে এইরকম এইরকম এরকম করে গ্যাসের সিলিন্ডারকে নিয়ে যাওয়া হয় না, নিয়ে যাওয়া হয় এরকমভাবে। কেন কেন গ্যাসের সিলিন্ডারটাকে এইভাবে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার ফল কি হয়? ওকে, তার প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাইব। তো চলো শুরু করি এই বিষয়টার উত্তর খুঁজতে। একটা অক্ষের সাপেক্ষে একটা দৃঢ় বস্তু আলফা কৌণিক বেগে আবর্তনশীল। এই ক্ষেত্রে আমরা চাইছি টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক প্রতিষ্ঠা করতে। ফার্স্ট অফ অল আমরা চাইছি এই মুহূর্তে টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক প্রতিষ্ঠা। টর্ককে আমরা টাউ দ্বারা ডিফাইন করেছি, কৌণিক ত্বরণকে আলফা দ্বারা ডিফাইন করেছি। এদের মধ্যে একটা সম্পর্ক খুঁজবার চেষ্টা করি। এটা থিওরিটিক্যালি অনেক সময় থাকে বোর্ডের পরীক্ষায়, আলফা এবং টাউয়ের মধ্যে সম্পর্ক। তো চলো কি বলেছি, একটা এক্স ওয়াই ঘূর্ণাক্ষের সাপেক্ষে একটি দৃঢ় বস্তু আলফা কৌণিক ত্বরণ নিয়ে আবর্তন করছে। এম ভরের দৃঢ় বস্তু যা M1 M2 Mn কণার সমষ্টি, অর্থাৎ দৃঢ় বস্তুটা আমি ধরে নিচ্ছি M1 M2 Mn কণার সমষ্টি। দৃঢ় বস্তু আলফা কৌণিক ত্বরণে ঘূর্ণায়মান। ওই দৃঢ় বস্তুটা আলফা কৌণিক ত্বরণে ঘূর্ণায়মান। আচ্ছা, এর মধ্যে অনেকগুলো কণা আছে, M1 M2 Mn এরকম কণা আছে, Mn অনেকগুলো কণার সমন্বয়। এই যে কণাগুলো ঘূর্ণাক্ষ থেকে বিভিন্ন দূরত্বে অবস্থান করছে, ধরে নিই M1 কণাটা R1, M2 কণাটা R2 এবং Mn কণাটা Rn দূরত্বে আছে। এই দৃঢ় বস্তুটার আলফা কৌণিক ত্বরণ হলে এই প্রত্যেকটি কণার কৌণিক ত্বরণ আলফা। কিন্তু যেহেতু ঘূর্ণাক্ষ থেকে এই কণাগুলো বিভিন্ন দূরত্বে আছে, তাই রৈখিক ত্বরণ আলাদা আলাদা। ক্লিয়ার হলো আমার কথাটা? দৃঢ় বস্তুটা আলফা কৌণিক ত্বরণে ঘুরছে মানে যে কণার সমন্বয়ে গঠিত প্রত্যেকটি কণা আলফা কৌণিক ত্বরণে ঘূর্ণায়মান। কিন্তু যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেই অক্ষ থেকে বিভিন্ন কণার দূরত্ব বিভিন্ন হওয়ার জন্য তাদের রৈখিক ত্বরণ ভিন্ন ভিন্ন। ধরি M1 M2 Mn কণার রৈখিক ত্বরণ
যথাক্রমে F1 F2 Fn। আচ্ছা, তাহলে F1 কত? কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক কত? আমরা জানি ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব ইন্টু কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ সমান। ধরো M1 কণার রৈখিক ত্বরণ কত? F1 ধরেছি। তাহলে M1 কণাটা এই ঘূর্ণাক্ষ থেকে কতটা দূরত্বে আছে? R1 দূরত্বে আছে। তাহলে R1 ইন্টু কৌণিক ত্বরণ হচ্ছে কি আলফা। একই রকম F2 মানে কোন কণাটার? না M2 কণার, তার ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব কত? R2, কৌণিক ত্বরণ কত? আলফা। ডট ডট Fn কত? Mn কণা কতটা দূরত্বে আছে? Rn দূরত্বে আছে, কৌণিক ত্বরণ কত? আলফা। তাহলে প্রত্যেকের রৈখিক ত্বরণ আলাদা আলাদা। আচ্ছা, রৈখিক ত্বরণ আলাদা মানে তাদের উপর ক্রিয়াশীল বল আলাদা আলাদা। তাহলে ক্রিয়াশীল বল যথাক্রমে কোন কোন কণাগুলো? না M1 M2 যথাক্রমে F1 F2 ডট ডট Fn। ওকে, তাহলে F1 কত হবে? F1 রৈখিক ত্বরণ সৃষ্টি করে কে? বল। কৌণিক ত্বরণ সৃষ্টি করে কে? টর্ক। ওকে, আচ্ছা, ক্রিয়াশীল বল সমান কি আমরা জানি? বলের রাশিমালা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই। F1 কার উপরে বল? M1 কণার উপরে বল, তার ভর কত? তাহলে M1 ইন্টু ত্বরণ কত? F1। M2 কার উপরে বল? M2 কণার উপরে বল, কত? M2 F2 ডট ডট Fn কত? Mn Fn। ওকে, ক্রিয়াশীল বল বেরোলো। তাহলে প্রতিটা কণার ওপরে ক্রিয়াশীল ত্বরণ, ক্রিয়াশীল টর্ক প্রতিটি কণার, প্রতিটি কণার নয়, এখানে M1 M2 ডট ডট Mn কণার উপর ক্রিয়াশীল টর্ক কত কত? আমি ধরেছি τ1 τ2 ডট ডট τn। ওকে, তাহলে τ1 কত? τ1 টর্ক সমান কি? ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব ইন্টু বল, অর্থাৎ এর উপরে ক্রিয়াশীল বল কত? F1 বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে ওই বলের লম্ব দূরত্ব। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু R1 F1। τ2 কত? R2 F2। τn কত হবে? Rn Fn। ওকে, প্রতিটা কণার উপরে ক্রিয়াশীল টর্ক পেয়েছি। তাহলে মোট টর্ক টাও সমান আমরা কি লিখতে পারি? τ1 প্লাস τ2 ডট ডট τn। τ1 কত? R1 F1। F1 কত? M1 F1 প্লাস R2 M2 F2 প্লাস ডট ডট Rn Mn Fn। দেখো τ1 সমান R1 F1। F1 মানে কত? M1 F1। τ সমান R2 F2। R2 F2। F2 কত? M2 F2 ডট ডট Rn Mn Fn। ওকে, আচ্ছা, এবারে বলছি R1 M1 F1 কত? R1 আলফা প্লাস R2 M2 F2 কত? F2 R2 আলফা প্লাস ডট ডট Rn
এম এন, দেখো এফ এন মানে আর এন আলফা। দেখো তুমি পাচ্ছ কি এইখানটাতে M1 R1 স্কোয়ার, ওকে, M1 R1 এর স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস ডট 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 MN RN স্কোয়ার। সবগুলো থেকে আলফা কমন নিয়ে আমি কমন নিয়ে নিচ্ছি আলফা। তাহলে টাও সমান দাঁড়াচ্ছে এইরকম একটা রাশি। এই যে পুরো রাশিটাকে এটা এইভাবে লিখতে পারি, সামেশন অফ এম আই আর আই তার স্কোয়ার ইন্টু আলফা। এই রাশিটাকে এন এর মান কত, 1 থেকে 1, এই আয়ের মান, সরি আয়ের মান কত হচ্ছে, দেখো আয়ের মান 1 থেকে n অবধি পরপর বসে গেলে হবে। তাহলে এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা বলছি আই দ্বারা ডিফাইন করছি, এই রাশিটাকে আমরা আই দ্বারা ডিফাইন করছি, আই দ্বারা ডিফাইন করছি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আই দ্বারা ডিফাইন করলাম। পুরোটা বোর্ডটা ক্লিয়ার হয়েছে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, আই দ্বারা ডিফাইন করছি। তাহলে আমরা কি পেলাম, পেলাম টাও, অর্থাৎ একটা দৃঢ় বস্তু যদি আলফা কৌণিক ত্বরণ নিয়ে কোনো অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান থাকে, সেক্ষেত্রে ঘূর্ণায়মান কৌণিক ত্বরণ আছে মানে তারপরে কি আছে, টর্ক প্রযুক্ত আছে। সেই টর্কের মান কত হচ্ছে, টাও সমান দাঁড়াচ্ছে আই ইন্টু আলফা। এই আইটা কি, আইটাকে আমরা বলছি জড়তা ভ্রামক, আইটাকে আমরা বলছি জড়তা ভ্রামক, যার মানটা কি পেয়েছি, সামেশন অফ এম আই আর আই স্কোয়ার, আই এর ভ্যালু 1 to n। ওকে, জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক। কেন এরূপ নাম হয়েছে এবারে আমরা আসছি। তাহলে আমরা রিলেশন পেলাম টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি পেয়েছি, টাউ ইজ ইকাল টু আই আলফা, যেখানে আই কি, আই হলো জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক বা মুমেন্ট অফ ইনারশিয়া, এটাকে বলা হচ্ছে মুমেন্ট অফ ইনারশিয়া। ওকে, তো চলো আমরা এইটাকে এইবারে বুঝবার চেষ্টা করি, মুমেন্ট অফ ইনারশিয়া। কেন এর নামটা আমরা জড়তা ভ্রামক দিলাম, কেন এর নামটা জড়তা ভ্রামক দিলাম। আমরা রৈখিক গতির ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে কি কি পেয়েছি, রৈখিক গতির ত্বরণ সৃষ্টি করে, রৈখিক ত্বরণ সৃষ্টি করে কে, ত্বরণ সৃষ্টি করে কে, বল, এফ, বল ত্বরণ সৃষ্টি করছে বল। এই এফ বা বলের মান কি হচ্ছিল, এম ইন্টু এফ। এফ কি, এফ ছিল ত্বরণ, এফটা হচ্ছে স্মল এফ ত্বরণ, ক্যাপিটাল এফ বল। ওকে, এই ত্বরণ সৃষ্টিতে এম কি কাজ করছিল, বাধা দান করছিল। এই ত্বরণ সৃষ্টি মানে কি, জাড্ডে, জাড্ডে বাধা দান করছিল, জাড্ডের পরিবর্তনে, অর্থাৎ একটা স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা, একটা গতিশীল বস্তুর গতি বজায় রাখতে চায়, কিন্তু বল প্রয়োগ করে তার মধ্যে ত্বরণ বা মন্দন সৃষ্টি করতে চাইছে। এইটাতে বাধা দান কে করে না, ভর। তাহলে রৈখিক গতিতে এই জাড্ডের পরিমাণ কিভাবে নির্ণয় করা হয় না, ভরের সাহায্যে। যার ভর বেশি তার জাড্ডের পরিমাণটা বেশি, অর্থাৎ জাড্ডের পরিবর্তনে বেশি বাধা দান হবে। এখানে এইমাত্র আমরা কৌণিক গতি সম্পর্কে আলোচনা করলাম। কৌণিক গতির ক্ষেত্রে আমরা একটা রাশিমালা পেয়েছি কি, টাও ইজ ইকাল টু আই আলফা। এখানে
কৌণিক ত্বরণ সৃষ্টি করে কে? কৌণিক ত্বরণ কে সৃষ্টি করে? টর্ক। কৌণিক ত্বরণ সৃষ্টি করে টর্ক। ওকে, আচ্ছা, তাহলে এই রাশিমালাটার ক্ষেত্রে কে সৃষ্টি করছে? কৌণিক ত্বরণ। কে সৃষ্টি করছে? টর্ক। কৌণিক ত্বরণ সৃষ্টি করছে টর্ক। টাও হচ্ছে গিয়ে টর্ক আর কৌণিক ত্বরণ হচ্ছে গিয়ে আলফা। এদের মধ্যে রিলেশন কি পেয়েছি? এরকম, যেটা F = mf এর সমতুল্য। তাহলে এখানে ভরের যা কাজ, ভর কি করছিল? জাড্যের পরিবর্তনে বাধা দান করছিল। তাহলে এখানে আয়ের তা কাজ, সেই জন্য এইটাকে আমরা কৌণিক গতির ক্ষেত্রে জাড্য বলেছিলাম, এখানে রৈখিক গতির ক্ষেত্রে আমরা জাড্যের কথা বলেছিলাম, ভরটাকে জাড্যের পরিমাপ বলেছিলাম। এখানে সেইটাকে আমরা বলছি জাড্য ভ্রামক। ওকে, ক্লিয়ার হলো? তাহলে এখানে ভর যা করে, রৈখিক গতিতে ভর যা করে, কৌণিক গতিতে কে তা করে? এই আইটাকে কি বলছে? জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া। অর্থাৎ কোনো দৃঢ় বস্তুর বা বস্তুর ক্ষেত্রে ঘূর্ণায়মান অর্থাৎ কৌণিক গতির পরিবর্তনে বাধা দান করে কে? আই, জাড্য ভ্রামক, জড়তা ভ্রামক। ক্লিয়ার হয়েছে? এইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? এইটার রাশিমালা আমরা পেয়েছি mr²। কোনো বস্তুর ভর এবং ঘূর্ণাক্ষ থেকে তার দূরত্বের বর্গের স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি সংজ্ঞা হিসাবে বলি, এটাকে কি পেয়েছি? সামেশন অফ 1 to n। মানে কি বলতে পারি? এটাকে যদি আমরা এরমভাবে লিখি এটা, তাহলে কী লিখব? m1r1² পেয়েছি এরকম m2r2² প্লাস mnrn²। তাহলে এটাকে আমরা যদি সংজ্ঞা হিসেবে বলি, কি বলবো? একটি দৃঢ় বস্তু ঘূর্ণায়মান থাকলে তার প্রতিটি কণার ভর এবং ঘূর্ণাক্ষ থেকে তাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে আমরা বলবো জাড্য ভ্রামক। ওকে, আরেকবার রিপিট করছি। ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর প্রতিটি কণার ভর ও ঘূর্ণাক্ষ থেকে তার লম্ব দূরত্বের বর্গের ভর এবং ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে, গুণফল করেছো দেন সমষ্টিকে জড়তা ভ্রামক বলে। জড়তা ভ্রামক বলে। ওকে, আচ্ছা, এটাকে এরমভাবে সংজ্ঞা দেওয়া যায়। আমরা পেয়েছি এই ক্ষেত্রে আই সমান আবার পেতে পারি টাও বাই আলফা। সেই হিসাবে বলতে পারি টাও মানে কি? টর্ক। আলফা মানে কি? কৌণিক ত্বরণ। ওকে, তাহলে আমরা বলতে পারি এরকমও যে টর্ক এবং কোনো ঘূর্ণায়মান বস্তুর উপর প্রযুক্ত টর্ক এবং কৌণিক ত্বরণের অনুপাতকে জাড্য ভ্রামক বলে। তাও বলতে পারি আমরা। ওকে, চলো এবারে আসছি যে এই যে জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামকের ধারণাটা পেলাম, আমরা প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম। কি প্রশ্ন ছিল? না একটি গ্যাস সিলিন্ডারকে আমরা এইভাবে নিয়ে যাব, হ্যাঁ না এইভাবে নিয়ে যাব, গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব। ওকে, সেই প্রশ্নের উত্তরটা আমরা পেয়েছি। বুঝবো, দেখো এবার তাহলে আমরা পেয়েছি যে জড়তা ভ্রামক ভর এবং দূরত্ব মানে কি? ঘূর্ণাক্ষ থেকে যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেখান থেকে কতটা দূরত্বে
ভরটা অবস্থান করছে তার ওপরে নির্ভর করে। তাহলে জড়তা ভ্রামক যদি বৃদ্ধি পায়, জড়তা ভ্রামক কী করে না কৌণিক গতি পরিবর্তনে বাধা দান করে। তাহলে যার ক্ষেত্রে জড়তা ভ্রামক বেশি তার ক্ষেত্রে ওই কৌণিক গতির পরিবর্তন করতে বেশি তোমাকে কৃতকার্য করতে হবে। আচ্ছা, যখন এইরকম একটি সিলিন্ডারকে তুমি ঠিক এইরকম করে করে নিয়ে যাচ্ছে, এই ছিল এই, তাহলে ঘূর্ণন হচ্ছে ঠিক এই অক্ষর সাপেক্ষে, এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি নিয়ে যাচ্ছ। আচ্ছা, আবার তুমি একটা সিলিন্ডারকে ঠিক মেঝের উপরে এই রকম রেখে এই রকম করে নিয়ে যাচ্ছ, মানে এই অক্ষের সাপেক্ষে ঘুরছে এরকম করে, তাহলে এই অক্ষের সাপেক্ষে এইরকম একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে এরকম। বলো এই দুটো ক্ষেত্রে যখন এইরকম গতি সৃষ্টি করছো, এইরকম গতি সৃষ্টি করছো এরকম গতি, তখন এটা ছিল ঘূর্ণাক্ষ, এই অক্ষ থেকে এই সিলিন্ডারের বিভিন্ন কণার দূরত্ব যতটা, এক্ষেত্রে ঘূর্ণাক্ষ থেকে কণার দূরত্ব কি হচ্ছে অনেক অনেক কম হচ্ছে। ফলে কি হচ্ছে, এক্ষেত্রে জড়তা ভ্রামক যদি I1 হয়, এক্ষেত্রে জড়তা ভ্রামক যদি I2 হয়, অর্থাৎ ভর এবং ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব আলাদা আলাদা হচ্ছে দুটো ক্ষেত্রে। কোনটা বেশি? I1 ইজ গ্রেটার দ্যান I2 এক্ষেত্রে। অর্থাৎ যখন এইভাবেই ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তখন জড়তা ভ্রামক বেশি, তাহলে গতি পরিবর্তনে আমাকে বেশি কষ্ট পেতে হবে, তাই এক্ষেত্রে কষ্ট বেশি পেতে হয়। কারণ এই অবস্থানে এইরকম করে নিয়ে যাওয়ার জন্য জড়তা ভ্রামক বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে জড়তা ভ্রামক কম, ফলে তোমাকে কম কষ্ট করতে হবে। ওকে, এবারে যারা মনে করো যে আমি স্যার এইভাবেই নিয়ে যাব, তারা নিয়ে যাবে। ওকে, এবারে আসছি আরেকটি কনসেপ্ট, সেটা হচ্ছে কি চক্র গতির ব্যাসার্ধ। চক্র গতির ব্যাসার্ধ একটা বস্তু যেমনই আকৃতির হোক না কেন, কিন্তু এই বস্তুটার ভর, ধরো আমি বিন্দুবৎ ধরে নিলাম, কোনো একটা বিন্দুতে সমস্ত এর ভর m, এই সমস্ত ভর কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে, ঠিক আছে। এই কণাটা অনেকগুলো, এই বস্তুটা অনেকগুলো কণার সমষ্টি, m1 m2 m3 mn এরকম কণার সমষ্টি। এই কণাগুলোর ক্ষেত্রে এইরকম দৃঢ় বস্তুর ক্ষেত্রে ঘূর্ণাক্ষর সাপেক্ষে ঘুরছে, জড়তা ভ্রামক কত হবে? m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস ডট 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 mn rn স্কোয়ার পেয়েছি আমরা। এই দৃঢ় বস্তুটার ভর একটা বিন্দুবৎ ধরে নিলে যতটা দূরত্বে রাখলে এই বস্তুটার ক্ষেত্রে এখন জড়তা ভ্রামক কত হচ্ছে? m r স্কোয়ার, এই m বিন্দু মধ্যে আছে, তার থেকে দূরত্ব কত? ঘূর্ণাক্ষ থেকে r স্কোয়ার, এইটার সাথে যদি সমান হয়ে যায়। একটা দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার জন্য বিভিন্ন দূরত্বে আছে, তাই জড়তা ভ্রামক যা হবে, যদি এটাকে বিন্দুবৎ ধরে নেওয়া হয় তাহলে ঘূর্ণাক্ষকে যতটা দূরত্বে রাখলে এই বস্তুর জড়তা ভ্রামকের সাথে সমান হবে, সেই দূরত্বটাকে আমরা বলছি চক্র গতির ব্যাসার্ধ। চক্র গতির ব্যাসার্ধ, রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন। ওকে, চলো এবারে আমরা আসছি এইরকম বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আমাকে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। যেমন একটা আমি জড়তা ভ্রামক নির্ণয় করি, যেমন ধরো একটা রডের ক্ষেত্রে আমরা জড়তা ভ্রামক নির্ণয় করব। একটা রড, একটা পাত বা রডের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস বুঝেছি, জড়তা ভ্রামক কিন্তু ঘূর্ণাক্ষ থেকে কণাগুলির দূরত্বের উপরে নির্ভর করে। এরকম একটি রড আছে, রডটার দৈর্ঘ্য আমরা ধরছি এল দৈর্ঘ্যের একটা রড। এই রডটার ঠিক মাঝ বরাবর একটা অক্ষের সাপেক্ষে, এইরকম একটা অক্ষের সাপেক্ষে রডটাকে ঘোরানো হচ্ছে, ঠিক আছে। তাহলে ঘূর্ণাক্ষ কোথায়? ঠিক মাঝ বরাবর আছে, হতে পারে এইরকম, ঠিক আছে। তাহলে এখন এই অবস্থাতে এই জড়তা ভ্রামক কত নির্ণয় করব। তাহলে কি হচ্ছে,
মধ্যবিন্দু দিয়ে ঘূর্ণাক্ষ, মধ্যবিন্দুর সাপেক্ষে ঘূর্ণাক্ষ, মধ্যবিন্দু দিয়ে ঘূর্ণাক্ষ থাকলে সেক্ষেত্রে জড়তা ভ্রামক। এম ভরের রড, এম ভরের এল দৈর্ঘ্যের একটি রডের মাঝ বরাবর ঘূর্ণাক্ষ দরুন জড়তা ভ্রামক নির্ণয় করব। কত বেরোচ্ছে দেখি, কত বেরোচ্ছে আমরা দেখি। আচ্ছা, যদি আমরা ধরে নিই এরকম থেকে একটা এক্স দূরত্বে আমরা প্রথমত একটা ছোট্ট অংশ নিয়ে নিলাম ডিএক্স, এইখান থেকে এই ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব কত এক্স। যেহেতু আই অর্থাৎ জড়তার ভ্রামক ভর এবং দূরত্বের বর্গের সাথে নির্ভর করে, সেই হিসাবে আমরা এই ঘূর্ণাক্ষর সাপেক্ষে এক্স দূরত্বে একটা ডিএক্স ক্ষুদ্র অংশ নিলাম, তার জড়তা ভ্রামক নির্ণয় করি। ওকে, তারপরে আমরা পুরো দণ্ডের জন্য করতে পারি ঘূর্ণাক্ষ থেকে এক্স দূরত্বে ডিএক্স ক্ষুদ্র অংশ নিলাম। ওকে, আচ্ছা, তাহলে ওই অংশের দরুন জড়তা ভ্রামক ডিআই কি লিখব? ডিএক্স অংশের ভর ইন্টু ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব। ওকে, ডিএক্স অংশের ভর ইন্টু ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব কত এক্স, তার স্কোয়ার। আচ্ছা, এই রডটার দৈর্ঘ্য কত স্মল এ, ভর কত ক্যাপিটাল এ, তাহলে একক দৈর্ঘ্যে ভর কত? একক দৈর্ঘ্যের ভর এম বাই এল। ওই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য কত ডিএক্স, তাহলে একক দৈর্ঘ্যের ভর যদি এম বাই এল হয় এবং ওই অংশের ভর তাহলে কত হবে ইন্টু ডিএক্স, ক্লিয়ার, ইন্টু এক্স স্কোয়ার। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখবার চেষ্টা করছি, এম বাই এল ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে সমগ্র রডের জন্য, সমগ্র রডের দরুন জড়তা ভ্রামক, ওকে, কি হবে ইজ ইকাল টু আই ইকালস টু সমগ্র রডের, আমি ইন্টিগ্রেশন করব কোনটার, এম বাই এল ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, এটাকে আমি ধরছি কি মূল বিন্দুর অবস্থান। তাহলে এইখান থেকে এই প্রান্তের অংশের দূরত্ব কত হবে? এক্স ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে না, তাহলে এল বাই টু ইন্টু জিরো। এই প্রান্তের স্থানাঙ্ক কত হতো? মাইনাস এল বাই টু ইন্টু জিরো। তাহলে ঘূর্ণাক্ষ থেকে এদিকে কতটা যাবো? এল বাই টু। এদিকে কতটা আসবো? মাইনাস এল বাই টু। তাহলে লিমিট কতটা বসাবো? লিমিট হচ্ছে মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু। বলো বোঝা গেছে কেন? এটাকে যদি আমরা মূলবিন্দু ধরে নিই, তাহলে এইখান থেকে এই পুরো রডটার দৈর্ঘ্য এল, তাহলে এইখান থেকে এতটা মধ্যবিন্দুতে, তাহলে এইখান থেকে এতটা দূরত্ব কত? এল বাই টু। এখান থেকে এতটা দূরত্ব কত? এল বাই টু। কিন্তু এটাকে যদি মূলবিন্দু ধরে, তাহলে এদিকে এক্স অক্ষ বরাবর যাচ্ছ, তাই এল বাই টু ইন্টু কমা জিরো। আর এদিকটা কত আসছো? মাইনাস এক্স অক্ষ বরাবর, মাইনাস এল বাই টু বাই জিরো, টু ইন আর জিরো। ওকে, তাহলে লিমিটটা কী হবে? এদিক থেকে এইখান পর্যন্ত, তাহলে মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু পর্যন্ত ইন্টিগ্রেশন করছে। ওকে, কনস্ট্যান্ট এম বাই এল বেরিয়ে এলো, এল স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কী হবে? এল কিউব বাই থ্রি। এবারে লিমিট বসাবো কি? মাইনাস এল বাই টু প্লাস এল বাই টু। বলো, ইন্টিগ্রেশন ক্লিয়ার? স্কোয়ারের ইন্টিগ্রেশন এল কিউব বাই থ্রি। এবারে
আমি লিমিট বসাই। প্রথমে আপার লিমিট 3টাকে বের করে নিলাম। আপার লিমিট L3/8, L3/8 স্কোয়ার করলে কিউব করলে মাইনাস, এটার কিউব করছি, মাইনাস L3/8, এটাকে থার্ড ব্র্যাকেটে দিয়ে দিল। দেখো আপার লিমিট L/2 ছিল, তার কিউব করেছি L3/8, মাইনাস L/2 তার হোল কিউব করেছি মাইনাস L3/3, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ক্লিয়ার? তাহলে দাঁড়াচ্ছে M3L, এটাকে করলে দাঁড়াচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2L3/8, 2 4 4 8, তাহলে এটা দাঁড়াচ্ছে L কেটে যাচ্ছে, তাহলে M L উপরে একটা L স্কোয়ার, 2 4 8, 4 2 12, তাহলে mL²/12। অর্থাৎ কি হচ্ছে, একটা রডের মধ্যবিন্দুতে যদি ঘূর্ণাক্ষ হয় তাহলে সেক্ষেত্রে জড়ধর্ম কত দাঁড়াচ্ছে mL²/12, mL²/12। আচ্ছা, এখান থেকে আরেকটা রেডিয়াস অফ জাইরেশন আমরা পেয়েছি, অর্থাৎ চক্রগতির ব্যাসার্ধ সমগ্র ভরটা। তাহলে কি হতো, যদি আর দূরত্বে হতো তাহলে রডের চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করছি, চক্রগতির ব্যাসার্ধ। দেখো চক্রগতির ব্যাসার্ধ আর, যদি চক্রগতির ব্যাসার্ধ আর হয়, রডের ভর কত এম, কতটা দূরত্বে থাকবে, ধরে নিচ্ছে আর দূরত্বে আছে, তাহলে জড়তা কত হবে mr²। ওকে, আর এই ক্ষেত্রে জড়তা কত বেরিয়েছে mL²/12, তাহলে আর সমান কত বেরোচ্ছে, আর সমান দাঁড়াচ্ছে L/√12, অর্থাৎ L/2√3। তাহলে জড়তা দেখো কি বললাম, কনসেপ্টটা বুঝবার চেষ্টা করবে। জড়তা আমি কি বলেছি না, ওই রডটার সমগ্র ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত থাকলে, ঘূর্ণাক্ষ থেকে আমি ধরে নিচ্ছি আর দূরত্বে থাকলে, তাহলে তার জড়তা কত হতো, রডের ভর হচ্ছে কি m, বিন্দুবদ্ধ ধরে নিয়েছো, আর দূরত্বে আছে তার আর জড়তা এটা। এখন এই অবস্থাতে জড়তা কত বেরিয়েছে, তার সাথে সমান হতে হবে, তাহলে আর সমান কত বেরিয়েছে L/2√3। ওকে, L/2√3, 4 4 3 12। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে। আমরা নেক্সট ক্লাসে এইরকম অনেক বিষয় নিয়ে তার জড়তা ভ্রামক কীভাবে নির্ণয় করা হয়, তার দুটো নির্দিষ্ট সূত্র আছে আমাদের লেভেলের জন্য, আমরা সেই নির্দিষ্ট সূত্র দিয়ে কিন্তু খুব সহজে আরও জড়তা ভ্রামক নির্ণয় করতে শিখব। ওকে, থ্যাংক ইউ।